তখন কিন্তু আমি চোখে প্রায় দেখতেছিলাম না, এই চোখে তখন একটু দেখতাম না। যদি এখন একটু একটু দেখি তখন এই চোখে দেখতাম না। কিন্তু ওই দিক থেকে ইট পাটকে মারতেছিল, তো আমি হচ্ছে এভাবে ছিলাম। একটা ইট, যে সত্যি একটা ইট নিয়ে পুলিশের দিকে মারছিলাম, আরেকটা ইট নেওয়ার সাথে সাথে আমার এদিকে আসে, তখন যে এটা বুলেট লাগছে বা স্পিনটা লাগছে আমি বুঝতে পারিনি। ওকে। হ্যাঁ, আমার পিছন দিয়ে একটা অটোতে করে কয়েকজন মানুষ আবু সাইদ নিয়ে গেছে, অটোতে করে মেডিকেলের সামনে। তখন হচ্ছে ছিল তখন হচ্ছে যে একজন ডাক্তার আসলে ফোনে কথা বলতেছে আর আমার পালস চেক করতেছিল। উনি বলে হচ্ছে মানে ফোনে কার সাথে যেন বলতেছিল যে এই মাত্র হচ্ছে যে আমাদের ইয়া থেকে মেডিকেল থেকে একটা লাশ পাঠানো হয়েছে, তোমরা তোমাদের ফোর্সকে বলো নিয়ে আসতে। তত খুব সমস্যা হবে, এই জন্য আমি বেডে উপস্থিত থাকা অবস্থা আমার ফ্রেন্ডের হাতায় আম্মুর কল দিয়ে আমি কথা বলছি যে আম্মু আমি ভালো কি আছে, আমার সমস্যা নেই, বুঝতে আন্দোলনে গেছি, আমি বুঝতে আমি আন্দোলনে জানি আমি রুমে আছি। তখন পর্যন্ত বুঝছি আমার রুমের বাইরে ভিতরে দুই জায়গায় তালা মারছি, বোঝা না যায় যে এই রুমে কেউ আছে। অপারেশনের ইয়াতে যে একটা অপারেশন করা যাবে, যেটা উপরে আছে, আরেকটা যেটা চোখের ভিতরে গেছে ওটা অপারেশন করা যাবে না। করা ভিতরটা তোমার সারা জীবন মানে যেহেতু দেশের জন্য একটা স্যাক্রিফাইস করছে, এটা বহন করা লাগে। 2024-এর কোটা সংস্কার আন্দোলন, এরপর সরকার পতনের আন্দোলন, এই দীর্ঘ সময়ের লড়াইয়ে বাংলাদেশে প্রায় 1500-র অধিক শিক্ষার্থী অর্থাৎ ছাত্র জনতা কিন্তু নিহত হয়েছে, কিন্তু আহত হয়েছে প্রায় 20,000-এরও অধিক। দর্শক, আমাদের আজকের জুলাইয়ের গল্পে একজন আহতকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি গত 1 বছর ধরে তার সেই সমস্যাটা অর্থাৎ তার শরীরের সেই অভাবটা নিয়ে তিনি ঘুরছেন। দর্শক, আমাদের আজকের জুলাইয়ের গল্পে উপস্থিত হয়েছেন আলাউদ্দিন চৌধুরী অর্ণব। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাইয়ের গল্পে। কেমন আছেন অর্ণব? আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যিনি অতিথি অর্ণব, তিনি 16 জুলাই মারাত্মকভাবে জখম হন, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট, তৎকালীন বর্তমান শহীদ আবু সাইদ গেটের সামনে তিনি মারাত্মকভাবে জখম হন। তার চোখে গুলি লাগে এবং তিনি আরও নির্যাতিত হন পুলিশ দ্বারা। তার সেই গল্পগুলো আমরা শুনবো। একইভাবে সেই 16 জুলাইয়ের পর অর্থাৎ গত 1 বছর ধরে তার জীবন সংগ্রামটা কেমনভাবে চলছে, তার চিকিৎসার অগ্রগতি কতদূর, সেই কথাগুলো আমরা অর্ণবের কাছ থেকে শুনবো। আচ্ছা অর্ণব, আমরা একটু জানতে চাই 16 জুলাই আপনি কিভাবে আহত হলেন? আচ্ছা, আমাদের 16ই জুলাই প্রথম মিছিল হওয়ার কথা ছিল বিকাল 3টা বাজে, কিন্তু আচ্ছা। হচ্ছে ছাত্রলীগ হচ্ছে বারবার আমাদের যখনই আমরা মিছিল দিই তার আগে ছাত্রলীগ মিছিল করে। এই কারণে হচ্ছে সমন্বয়ক বা ভাইরা মিছিলটা হচ্ছে যে সকাল 11টা কিংবা 12টার দিকে নিয়ে আসে। তখন আমি আমার আরো কয়েকটা ফ্রেন্ড মিলে সকাল 10টার মধ্যে 10টা 11টার মধ্যে এসে অনেক কয়েকজন একসাথে হয়ে আমরা 12টার মধ্যে খামারের মোড় থেকে মিছিলের সাথে অ্যাড হই। আচ্ছা। তখন হচ্ছে যে আমাদের মাথায় চিন্তা আসলো যে সারা বাংলাদেশে যেহেতু তার আগে ছাত্রলীগ হামলা করছে, পুলিশ হামলা করছে, তো আমাদের এইভাবে আসা যাবে না, খালি হাতে আসা যাবে না। আমরা আসার সময় হাতে লাঠি নিয়ে বা সবাই মিলে একটা প্ল্যান নিয়ে আসছিলাম যে যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা নিজেদের প্রোটেক্ট করার জন্য যেটুকু করা লাগে আমরা ওইটুকু করবো, আচ্ছা। এভাবে তো আসা যাবে না। তারপর হচ্ছে আমরা এদিক দিয়ে আমাদের ওই দিনকার প্ল্যান ছিল কিন্তু আমরা হচ্ছে যাবো মডার্ন মোড় ব্লক করবো। কিন্তু আমাদের বাচ্চাটি 1 নং গেট দিয়ে যাওয়ার সময় আমাদের মানে অনেকের কাছে কানে আসে যে আমাদের হলে যে আমাদের ভাইরা ছিল বা সহযোদ্ধারা ছিল, ওনারা হচ্ছে হলে আটক, মানে ওনাদেরকে বের হতে দিচ্ছে না ছাত্রলীগ। আচ্ছা। আচ্ছা। বেরোতে দিচ্ছে না ছাত্রলীগ, আমাদের ক্যাম্পাসের ছাত্রলীগ প্লাস বাইরের ছাত্রলীগ, ওরা মিলে ক্যাম্পাসের দিন কিন্তু দখল করে ফেলছে। আমাদের কথা হচ্ছে আমরা মডার্ন মোড় ব্লক করবো, কিন্তু আমাদের সহযোদ্ধারা হলে আটকে থাকবে, এটা তো হবে না। হতে পারেন। আমাদের টার্গেট ছিল যে আমাদের সহযোদ্ধা ভাইদেরকে আমরা হল থেকে ছাড়িয়ে নিয়ে সবাই একসাথে আন্দোলন করবো। কিন্তু তখন ভিতরে ছাত্রলীগ ছিল দেখা যাচ্ছে বাইরে থেকে, কিন্তু পুলিশ আমাদের 1 নং গেটে তালা মেরে বাইরে অবস্থান করতেছে যে আমাদের ভার্সিটিতে ঢুকতে দিবে না, আমাদের বাইরেকেও বের করতে দিবে না। আচ্ছা। তখন আমাদের প্ল্যান ছিল যে এভাবে তো সম্ভব না, আমাদের ঢোকা লাগবেই। তখন যখন আমরা ঢোকার জন্য একটু জোরাজুরি করি, সাথে সাথে পুলিশ প্রথম লাঠিচার্জ শুরু করে আর টিয়ার শেল গ্যাস তারা শুরু করে। তখনই হচ্ছে সারার সাথে সাথে আমরা যেহেতু মিছিল একটু সামনে ছিলাম, সারার সাথে সাথেই মানে যখন টিয়ার শেল গ্যাস শুরু করে তখন কিন্তু অনেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা পুলিশ কিন্তু ওই দিন গুলি না করলেও হইতো, কিন্তু হচ্ছে পুলিশ কি কারণে শুরু হলো জানি না। আমরা হচ্ছে যে যখনই শুরু হলো তখন আমার ফ্রেন্ডরা ছিল সাথে, ওরা পিছনে চলে গেল, কিন্তু আনফরচুনেটলি আমি সামনে রয়ে গেলাম। কিন্তু বা পিছনে যাওয়ার মতো মুভ করার সুযোগই তখন হয়নি, সামনে যেহেতু ছিলাম। তো পুলিশের আমাদের দিক থেকে ইট ফাটকেল কিন্তু পুলিশের দিকে মারতেছিল অনেক, পুলিশ কিন্তু ওই দিক থেকে ইট ফাটকেল মারতেছিল। তো আমি হচ্ছে এইভাবে ছিলাম, একটা ইট, যে সত্যি একটা ইট নিয়ে পুলিশের দিকে মারছিলাম, আরেকটা ইট নেওয়ার সাথে সাথে আমার এদিকে আসে, তখন যে এটা বুলেট লাগছে বা স্পিনটা লাগছে আমি কিন্তু বুঝতে পারিনি। চোখে? হ্যাঁ চোখে। আমি আরেকটা ইট নিয়ে উঠার সময় আমার হচ্ছে এই চোখে থেকে একটা লাগছে, আমার অনুভূতি হলো, সাথে সাথে চোখ মেলে দেখে আমি এই চোখে দেখিনি। হ্যাঁ এই চোখে, বাম চোখে দেখি নাই। তখন চোখে কি হয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি। তখন একটু পরে হচ্ছে যে এই চোখে একটু ভিজা ভিজা লাগলো, এদিক হাত দিয়ে দেখি রক্ত, ব্লাড আর ব্লাড, মানে এদিক দিয়ে হাত দেওয়ার সাথে সাথে এদিক দিয়ে ব্লাড ফুলে দিকে হয়ে গেছে। তখন কিন্তু আমি এই চোখে ভালো করে তখন দেখিও না, মানে এক চোখ পুরাই দেখি না তখন, আর এই চোখে একটু একটু দেখতাম মানে। আর টিয়ার শিলের ঘেঁষেও তখন হচ্ছে যে আমার চোখ মুখ জ্বলতেছিল, কারণ প্রথম অভিজ্ঞতা আগে কখনো ছিল না। আর ওদিকে তখন আমরা যে জায়গায় ছিলাম, আমি ছিলাম একদম সামনেই ছিলাম এদিকে,
যে অবস্থায় ছিল তখন এদিকে কেউ ছিল না। আচ্ছা। তখন কি করা মানে খুব একটা এমন একটা কন্ডিশন ছিল যে মনে হয় যেন আমার মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে বাঁচবো না, হুম। এমন কন্ডিশন ছিল। তখন হচ্ছে আমি হচ্ছে যেদিন একটা নার্সারি আছে এদিকে, কি করব কিছু খুঁজতে পারছিলাম না, নার্সারি দিকে ঢুকলাম। ওইদিকে ঢুকে দেখি আমাদের কিছু মেয়েরা ছিল আমাদের আন্দোলনের মাঝখানে, মেয়েগুলা কোথাও যাওয়ার সুযোগ পায় নাই, ওই আচ্ছা। মেয়েগুলা এদিক দিয়ে ঢুকছে, সবগুলা মেয়ে এদিকে আটক। তো কিছু করে না, কিন্তু আমিও তখন চোখে দেখতেছিলাম না কি করে, আমি হচ্ছে এদিকে ঢুকছি, কিছু কাটা গাছ আছে, কাটা গাছে আমার গায়ে অনেক জায়গায় কাটা বিঁধে গেছে। আচ্ছা। তখন হচ্ছে দুইটা আফু, আমি ওদের নাম জানি না বা চিনি না, দুইটা আপু আমার মানে আমার এই অবস্থা দেখে, ব্লাড দেখে ওনারা হচ্ছে দৌড়ে আমাকে ওই নার্সারির অপর পাশ দিয়ে ওইদিকে বের করে নিয়ে গেছে। হুম। ওইদিকে না, যদি আমার এক চোখে দেখতাম তখন দেখছিলাম আমার একটা ব্যাচের একজন সিনিয়র ভাইয়ের সাথে দেখা। তখন বাইকে ডাক দিলাম, অতটা শক্তিও ছিল না, তাও যত সম্ভব ডাক দিলাম। ডাক দিচ্ছে ভাই আসলো, ভাই এসে জিজ্ঞেস করলো কি তোর এই অবস্থা এখন কিভাবে হলো, তখন বললাম যে এই হলো। তখনই হচ্ছে যে ভাই আমাদের ব্যাচের আরো কয়েকজন ডাক দিয়ে, আমার একটা ফ্রেন্ড ডাক দিয়ে আমাকে রিক্সায় করে পার্কের মোড় থেকে ওই জায়গা থেকে রিক্সায় করে মেডিকেলে পাঠায়। তখনও কিন্তু মেডিকেল আর কাউকে পাঠানো হয়নি, যদি আমি সামনে ছিলাম অনেক আগেই লাগছে কিন্তু গুলিটা। কেউ আর তাহলে তার আগে কাউকে পাঠানো হয়নি। তো হচ্ছে রিক্সা করে আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে যাচ্ছিল, রাস্তায় অনেক মানুষ অনেক কথা জিজ্ঞেস করতেছিল যে কীভাবে হয়েছে এই। তখন যখন আমাকে ওই জায়গায় নামানো হয়, রিক্সা থেকে যখন আমার নামানো, আমার কিন্তু জ্ঞান ছিল, কে কি কে বুঝতেছিলাম, কিন্তু শক্তি ছিল না, মানে চোখ বন্ধ ছিল, শক্তি ছিল না, কিন্তু মানুষ কি বলতেছে আমার শুনতেছি। তখন হচ্ছে ওই জায়গায় যখন নামানো হয়, আমি কিন্তু আবু সাইদ বাইরে তার আগে থেকে চিনছি, আন্দোলনে কয়েকবার ছিলাম, তখন ছিলাম কারণ উনি সবসময় সামনে থেকে কথা বলতো। তখনই আমার পিছন দিয়ে একটা অটোতে করে কয়েকজন মানুষ আবু সাইদ বাইরে নিয়ে গেছে, অটোতে করে মেডিকেলের সামনে। তখন হচ্ছে আমার সবাই বলতেছে এই যে ছেলেটার অবস্থা খারাপ, মানে সে বলতেছে, কিন্তু আমি তো দেখি নাই কার কথা বলতেছে। আচ্ছা, তখন হচ্ছে যে আমাদেরকে নামে বাবু সাহেব দ্বারা আমাদেরকে বারা কয়েকটা ছেলের সাথে সাথে নিয়ে গেছে, নামে হচ্ছে যে মেডিকেলের নিচে আমাদের ওই যে বেডশিটে শোয়ানো হয়েছে। তখন হচ্ছে আমাদের মানে চিকিৎসা শুরু হবে, কিন্তু ওখানে হচ্ছে যে জরুরি বিভাগের টিকিট কাটার জন্য আবু সাইদ ভাই সহ আমাকে সহ বা সবাইকে অন্তত 5 মিনিট নিচে রাখছে, কারণ টিকিট ছাড়া ওনারা চিকিৎসা করবে না। যিনি টিকিট কাটবে উনি কিন্তু জায়গায় ছিল না তখন। তখন কি করা, এইভাবে করতে করতে 4-5 মিনিট চলে গেছে। তারপর হচ্ছে আমাদের 3 তলায় মেবি জরুরি বিভাগ ছিল তখন, আমাদের হচ্ছে ইয়াতে করে লিফটে করে 3 তলায় নিয়ে গেছে। 3 তলায় নিয়ে আমাকে তখন ইয়া লাগানো হয়েছে হচ্ছে, অক্সিজেন। হ্যাঁ অক্সিজেন। আমার কাছে তখন অক্সিজেন লাগানো হয়েছিল, অক্সিজেন লাগিয়ে শুয়ে রাখছে। তখন হচ্ছে আবু সাইদ ভাইকে কোনো ইসিজি রুমে নিয়ে গেছে তখন। তখন হচ্ছে যে আমার এইটুকু মনে পড়ে, যদি আমার অক্সিজেন ছিল কিন্তু আমার জ্ঞান ছিল, সবাই হয়তো জ্ঞান থাকুক না থাকুক, সবাই কি মনে করছে জানি না, কিন্তু আমার জ্ঞান ছিল। তখন হচ্ছে যে একজন ডাক্তার আসলে ফোনে কথা বলতেছে আর আমার পালস চেক করতেছিল। উনি বলে হচ্ছে মানে ফোনে কার সাথে যেন বলতেছিল যে এই মাত্র হচ্ছে যে আমাদের ইয়া থেকে মেডিকেল থেকে একটা লাশ পাঠানো হয়েছে, তোমরা তোমাদের ফোর্সকে বলো নিয়ে আসতে। তখন তখন হচ্ছে যে আমি ওই জায়গায় ছিলাম বা আমি ওই জায়গায় আহত অবস্থা ছিলাম, উনি আমার পালস চেক করতেছিল। তো উনি বলতেছিল যে আমার বলতেছে যে এই ওর অবস্থা ক্রিটিক্যাল, মানে আমার প্রেশার লো হয়ে গেছিল কারণ রক্ত ব্লাড অনেক গেছে। ঠিক আছে, তখন বলছে যে ওকে দ্রুত স্লাইন দাও। তো আমাকে স্লাইন দিয়ে রাখলো। তখনই শুনলাম যে কে মারা গেছে, তখন আমাদের একটা ফ্রেন্ডকে ডাক দিয়ে বললাম যে কে মারা গেছে, কোন ভাই মারা গেছে। আবু সাইদ ভাই নাকি, তখন আবু সাইদ ভাইকে নিয়ে অবস্থা দেখছি ক্রিটিক্যাল। তখনও খোঁজ নিয়ে বলে হ্যাঁ আবু সাইদ ভাই মারা গেছে। তখন তো অবস্থা থমকে, নিজে এমনিতে একটা ভয়, তারপর হচ্ছে একটা মানুষ মারা গেছে আরো ভয় ঢুকে গেছে, নিজে বাঁচবো কিনা। তখন হচ্ছে যে নাইমুল নামের একটা ছেলে আছে, ওকে হ্যাঁ অর্থনীতি 15 ব্যাচের নাইমুল নামের একটা ছেলে আছে, ওকেও নিয়ে গেছে। ওর অবস্থা আরো ক্রিটিক্যাল ছিল, ও খুব চিল্লাচ্ছিল, মানে অবস্থা খুব পেইন হচ্ছিল, ওর মনে গায়ে অনেকগুলো স্পিনটা লাগছে, ওর খুব পেইন হচ্ছিল। কিন্তু ওই হসপিটালে মানে এত পরিমাণ ছাত্রদের নিচে, এত পরিমাণ আহত নিচে, মানে বেডে জায়গা হচ্ছিল না। কিন্তু আমার তখন স্লাইন দিয়ে ইয়ারে আমার একটু অবস্থা একটু মানে শোষণীয় থেকে অবস্থা একটু উন্নতি হয়েছে। তখন হচ্ছে আমাকে বলে যে তোমরা বেড শেয়ার করে, যেহেতু অবস্থা নাই, তোমরা বেড শেয়ার করে, নাইমুলকে আমার বেডে দিছিল, আমাকে দুজনকে বেডে দিছিল, একই বেডে দিছিল। তখন অবস্থা যেমন ছিল যে অবস্থা খুবই, ওরও হচ্ছে যে স্লাইন দিল, ওরা হচ্ছে যে ইয়াদের অক্সিজেন দিল, অবস্থান দিয়ে ওরও রাখলো। তারপর ডাক্তার আসলো, ডাক্তার আছে আমাদের চিকিৎসা বিষয়ক, মানে দেখলো যে কি অবস্থা। তখন হচ্ছে যে আমাকে যে বললো যে তোমার যে অবস্থা, তোমার হচ্ছে যে চোখে মেবি স্পিনটা ঢুকছে, স্পিনটার ভিতরে আছে, হ্যাঁ তুমি চোখে কেমন দেখতে পাবে চিকিৎসা। তখন কিন্তু আমি চোখে প্রায় দেখতেছিলাম না, এই চোখে তখন একটু দেখতাম না, যদি এখন একটু একটু দেখি তখন এই চোখে দেখতামই না। তখন হচ্ছে যে তোমার চোখে তো একটু সমস্যা হয়েছে, এটা হচ্ছে মানে এত দ্রুত ঠিক হবে না, ঠিক হতে অনেক সময় লাগবে। আর তখন ব্লাডে আমার পুরো চোখ ব্লাড ছিল, চোখে তেমন দেখা ইয়া ছিল না। এমন অবস্থা হচ্ছে আমার তখন বিকাল 4টা 5টা পর্যন্ত চলে যায়। 5টা বাজে তখন আরো ডাক্তার আসে, ডাক্তার এসে দেখে, দেখার পর হচ্ছে যে বলে যে তোমার এটা এখন এইভাবে সম্ভব না, এটা কিছুদিন যে রক্তজনক কিছু দেখা যাচ্ছে না, আলাদা করে ইসিজি করা লাগবে, এটি করা লাগবে, ভিতরে কি অবস্থা ওটা জানার পরে তারপর চিকিৎসা দেওয়া লাগবে। এখন যে অবস্থা আছে ওটা ঠিক করে, যে কোনো চাপ না পড়ে, তখন আমাদের ব্যান্ডেজ করে, পুরো এইসব ব্যান্ডেজ করে আমাদের মনে হয় রিলিজ দেওয়া হচ্ছে যে সন্ধ্যা 7টায়, 7টা 7:30। আচ্ছা। তখন আমার ফ্রেন্ডরা আরো কে কে যেন যায়, যে আমাকে নিয়ে আসে।
এই জায়গাতে নিয়ে আসার সময় হচ্ছে আমাদেরকে অটো দেওয়ার সময় আনতে পারেনি, কারণ কয়েক জায়গায় তখন আমাদের ছাত্রদের তখন হচ্ছে যে ইয়াতে ছিল, মানে হচ্ছে যে রাস্তা অনেক জায়গায় ব্লক করেছিল যে আবু সাইদ বেরিয়ার জন্য। তখন হচ্ছে আমাদের ঘুরে অনেক এই জায়গায় নিয়ে আসে, এই জায়গা পর্যন্ত পুরোটা কিন্তু ছাত্রদের ব্লক ছিল, যে পার্ক লালবাগের ফোর্ট থেকে মডার্ন পর্যন্ত ছাত্রদের ব্লক ছিল। তো এই জায়গা থেকে আমার ফ্রেন্ড আমাকে ধরে হাঁটে আমাদের মেসে নিয়ে দিয়ে আসে। যাক মেসে নিয়ে এই জায়গায় অনেক জানাজানি হয়ে যায়। আমার হচ্ছে যে আম্মু, আমার চিন্তা ছিল যে আমার আম্মু যদি জানে, যেহেতু আমার বাসা চাঁদপুর, বাসাতে অনেক ডিস্টেন্স, তার আগের রাতেও কিন্তু আমার আম্মু আমাকে কল দিয়ে বলছিল যে তুই আন্দোলনে যাস না, কারণ আমি কয়েকবার গেছিলাম, ডাক দিছিল তুই আন্দোলনে যাস না, আন্দোলনে যদি আহত হচ্ছে। আম্মু তো বাবা মা তো জানেনি, আর যেহেতু অনেক দূরে এই জন্য চিন্তা একটু বেশি করে। আমি বারবার চিন্তা হচ্ছিল যে কোনোভাবে যদি, কারণ অনেকে ভিডিও টিডিও করতেছিল কিন্তু যায়, কোনোভাবে যদি ভিডিওটা আম্মু দেখে তখন আম্মু সাথে সাথে স্টপ করবে, এটা কোনো ওয়েই নাই। তখন পর্যন্ত আন্টি জানতো না আপনি অসুস্থ হওয়া বেডে ছিলেন, তখন পর্যন্ত জানতো না? আম্মু জানতো না। ইভেন আমি এখানে আইসা কথা বলছি তাও বলিনি, ওখানে ইয়াতে থাকা আমি চিন্তা করছি যে আম্মু যদি দেখে তত খুব সমস্যা হবে, এই জন্য আমি বেডে উপস্থিত থাকা অবস্থা আমার ফ্রেন্ডের হাতায় আম্মুর কল দিয়ে আমি কথা বলছি যে আম্মু আমি ভালো আছে, আমার সমস্যা নেই। বলছে আন্দোলনে গেছিস? আমি বলছি না আমি আন্দোলনে জানি, আমি রুমে আছি শুয়ে। তখন পর্যন্ত বলছি, কারণ আমি জানি যদি বলি যে এই অবস্থা তখন চিন্তা করবে না। তো আমার ফ্রেন্ডটা নিয়ে আসে, রাতে হচ্ছে আম্মুর সাথে কথা হয়, কিন্তু আম্মু মানে আমার কথা বলার সময় আমার এক মামা আছে, মামা কিন্তু দেখে ফেলছে। আম্মু যে জানে আমি কিন্তু জানতাম না, তখন তো আমার একটা মামা দেখে আমাকে বলছে যে আলুদ্দিনে দেখছি একটা ছবি, ওর মনে চোখে রক্ত পড়ছে এমন কিছু দেখছি। তো আমাকে বলছিলাম যে আম্মু আমি একটু গেছিলাম, কিন্তু এই দিক থেকে ইট পাটকেল থেকে একটা ইট আমার এই জায়গা লাগছে, একটু ইয়ে হয়েছে, তেমন কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ একটু বলছি, কিন্তু আমাদের চোখে ব্যান্ডেজ করা এটুকু এসব কিছু বলি নাই, কারণ অডিও কলে কথা বলছি তখন। ওই দিনটা এইভাবেই চলে গেল। রাতে আমাদের ম্যাচ থেকে তখন মানে এমন কিছু কথা উদ্ভট কথা উঠতেছিল যে ছাত্রলীগরা ম্যাচে হামলা করবে, আর যেই ম্যাচে যারা আহত হয়েছে তাদেরকে গুম করে ফেলবে। আচ্ছা। এখানে আমাদের ম্যাচে যারা ছিল আমাদের সিনিয়র, তারা হচ্ছে যে অনেকে ভয় পেয়ে যায়, কারণ আমার বাসা দূরে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ অনেকে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কারণে ম্যাচ থেকে ওদের সবাই চলে যায়। আচ্ছা। ম্যাচে আমরা 3 জন সারাত ম্যাচে ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল আর আমি একা আমার ম্যাচে শুয়েছিলাম বেডে। আর হচ্ছে আমার বাইরে থেকে তালা মারছে, আমার ম্যাচের ভিতর থেকে, আমার রুমের বাইরে ভিতরে 2 জায়গায় তালা মারছে, যে বোঝা না যায় যে এই রুমে কেউ আছে, কারণ হচ্ছে যে রাতে যদি কেউ হামলা করে বা আমাদের সবার কথা ছিল যে গুম করে নিয়ে যাবে। যাক ওই দিনটা এইভাবে গেল, রাতটা এইভাবে গেল। আরো দিন তো ঘুম টুম কিছু হয় না, কারণ একসেপ্ট পুরো ব্যান্ডেজ করা ছিল, ওইদিকে আর ফেইন করতেছিল সারা দুটোর ভিতরে স্পিনটার প্রথম এক্সপিরিয়েন্স। ওই দিনটা এইভাবে গেলো। পরবর্তীতে আমার আম্মু হচ্ছে যে বারবার ভিডিও কল দিতেছিল পরদিন সকালে, মানে হয়তো আম্মুর মনে কোনো একটা বাবা মা তো বুঝতে পারছি, ভিডিও কল দিতেছিল। তখন কি করবো, মানে বারবার না ধরে পারতেছি না, তখন দইরা আম্মু তো চোখের মানে ব্যান্ডেজ দেখে, এই যে একটু পুরাটা ব্যান্ডেজ ছিল, আম্মু তো অবস্থা মানে আম্মুর অবস্থা আরো পিছিয়ে গেছে। আম্মু বলতেছিল এই অবস্থা কিভাবে হয়েছে, তখন বললাম যে মানে স্পিনটা লাগছে। স্পিনটার ওনারা তো স্পিনটার তো কিছু বুঝে না, বুঝে যে গুলি লাগছে, গুলি লাগছে মানে কি একটা অবস্থা বুঝেন তো। তখন হচ্ছে কি করা, আমি বলতেছি এখনই বাসা যাওয়ার, কিন্তু আমার তখন যে কন্ডিশন ছিল বাসা যাওয়ার মতো কন্ডিশন ছিল না। তখন হচ্ছে ওই দিনও আমরা এই জায়গায় ছিলাম, রংপুরে ছিলাম, যে কি অবস্থা হয় আমরা এই জায়গায় থাকবো যদি আমার মানে যেহেতু আন্দোলনে আহত হয়েছি, এই জায়গা থেকে যাওয়াটা আসলে আর এদিক থেকে যাওয়া তখন পসিবল ছিল না, আমার বাসা অনেক দূরে, পসিবল ছিল না, কেউ ছাড়া দেখা যাওয়া সম্ভব না। আর আমার ফ্রেন্ড ছিল তখন হচ্ছে যে আমরা পরের দিন রাতে আমরা 2 জন ছিলাম, 16 তারিখ 17 তারিখ রাতেও আমরা 2 জন ছিলাম। তখন ছিলাম নাকি 18 তারিখ থেকে নাকি ব্লক করে দিবে, সারা বাংলাদেশ শাটডাউন দিবে। তখন কি করে 18 তারিখ রাতে, অনেক রাতে, মানে রাত মনে আমরা 11টা 12টার জন্য 2 জন ছিলাম, তখন কি করে ব্লক করে দিয়ে পরদিন আমাদের যাওয়া লাগবে। এই রাতে 11টা না 12টার সময় আমরা রওনা দিই, মডার্ন মোড় থেকে বাসে উঠি, বাসে ইয়াতে যাই, হচ্ছে যে আমাদের ঢাকা যাই, ঢাকা থেকে লঞ্চে আমাদের বাসা যাবো। আমরা এই জায়গা থেকে লঞ্চে উঠছি আর শুনি নাকি আমরা যে জায়গা থেকে গেছিলাম টেকনিক্যাল মোড় ঢাকা, ওই জায়গায় নাকি ওই দিন শুরু হয়েছে আমরা যাওয়ার পিছন দিয়ে। আচ্ছা আচ্ছা আমার ফ্রেন্ড সহ আমরা যে ঢাকা আমাদের মানে ঢাকা থেকে চাঁদপুর ইয়াতে যাই, আমাদের লঞ্চ ঘাট যাই। লঞ্চ ঘাট যাওয়ার সময় আমার আম্মু মানে সহ্য হয় নাই, আমার আব্বু আরো মানুষ লঞ্চ ঘাট চলে গেছে, আমাদের বাসা থেকে মোটামুটি লঞ্চ ঘাট ভালো দূরে, ওই জায়গায় চলে গেছে, মানে সারা রাস্তা কান্না করতে করতে আমার আম্মু জায়গায় চলে গেছে লঞ্চ ঘাট। ওই জায়গা থেকে হচ্ছে আমাকে নিয়ে ওনারা হচ্ছে যে আমাদের চাঁদপুর চক্ষু বিজ্ঞান হসপিটালে নিয়ে গেছে। চক্ষু বিজ্ঞান হসপিটালে ওনারা দেখছে, দেখা বলতেছে আমাদের এই জায়গাতে সিটি স্ক্যান তেমন নাই অ্যাভেলেবেল, এটা ঢাকা নিয়ে ভালো করে সিটি স্ক্যান করা লাগবে চোখের অবস্থা। ওনার হচ্ছে জায়গায় কিছু ড্রপ দেয়, কিছু ওষুধ দেয়, তখন আমাদের চোখে দেখে যে আমি দেখতে পাই কিনা, তখন আমি চোখে দেখতে পাইতাম না, এই চোখে প্রায় দেখতে পাইতাম। তখন হচ্ছে এইভাবে চিকিৎসা চলে প্রায় 15-20 দিন যেহেতু ছিল, তখন হচ্ছে যে 16 তারিখ, তার মাঝখানে হচ্ছে মেবি 26-27 তারিখ আমাদের চাঁদপুরে এক আন্দোলন হয়েছিল, তখন আমি ওই বেন্ডিস নিয়ে চাঁদপুরে আন্দোলনে গেছিলাম। আমার আম্মা আব্বুর বাধা সত্ত্বেও ওই দিন গেছিলাম। আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ডে হচ্ছে যে একটা ছেলে মারা যায়, বাস স্ট্যান্ডে একটা ছেলে মারা যায়, ওই দিন ওই জায়গায় হয়েছে। তারপর থেকে প্রায় আমার আম্মু আব্বু আমাকে ঘরবন্দি করে রাখছে, কারণ হচ্ছে এদিক থেকে মানে আশেপাশ থেকে মানুষের কথা হচ্ছে যে যারা আহত হয়েছে তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাবে, এই হবে ওই হবে। এগুলোর জন্য রাতে আমার আম্মু বলছে তুই বাসা ঘুমানোই লাগবে না, আমার আফুর বাসা আমাকে পাঠিয়ে দিবে। দেখ তাও বাসায় রাখছে, কিন্তু হচ্ছে যে আমাকে মানে এখনো যে বাসায় আমরা হোম কোয়ারেন্টাইনে যেমন ছিল না তেমন রাখছে, আমার বাসা থেকে বের হতে দেয় না।
আব্বু আম্মু ওষুধ নিত, খাবার আমার ওই জায়গায় দিয়ে দিত, এইভাবে রাখছে। যাক এইভাবে আসার পর কিছুদিন চিকিৎসা হলো, হওয়ার পরে যখন 15 তারিখ 5 তারিখ আসলো, তখন যেমন দেশের একটা পরিবর্তন চেঞ্জ হলো। আপনি তো হচ্ছে 16 জুলাই গুলিবিদ্ধ হলেন, তারপর 5 আগস্ট আপনি বাড়ি গেলেন এবং 5 আগস্ট পর্যন্ত আপনি আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এই 1 বছর পর কিংবা এখন পর্যন্ত আপনার চোখের চিকিৎসার অগ্রগতি কতদূর, কিংবা এখন আপনি কতটা দেখতে পান? আমি হচ্ছে ওই দিন তার কিছুদিন পরে আমি হচ্ছে ঢাকায় আসি, 5 আগস্ট কিছুদিন পরে ঢাকায় আসি, ঢাকায় এসে চিকিৎসার জন্য করাই, ঢাকা হচ্ছে চক্ষু বিজ্ঞান হসপিটাল দেখাই। দেখানোর পর হচ্ছে যে আমাকে সিটি স্ক্যান দেয় ওনারা, সিটি স্ক্যান ওই সময় করানো আর চিকিৎসা করাইছি। কিন্তু কিছুদিন আরো মনে হচ্ছে 1-1.5 মাস, 1 থেকে 2 মাস আগে আমি হচ্ছে ভার্সিটি থেকে রংপুর মেডিকেল একটা সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান করানোর পর দেখতে পাচ্ছি আমার চোখের ভিতরে 2টা স্প্লিন্টার থাকে, একটা হচ্ছে চোখের এদিকে আর একটা হচ্ছে চোখের ভিতরে চলে যায়, 2টা স্প্লিন্টার থাকার কারণে আমি হচ্ছে তখন কি করা, আমাদেরকে ঢাকা চক্ষু বিজ্ঞান হসপিটাল আবার এখান থেকে রেফার করা হয়, ঢাকা চক্ষু বিজ্ঞান হসপিটালে যাই। যার ফলে হচ্ছে যে অপারেশনের ইয়ারে যে একটা অপারেশন করা যাবে যেটা উপরে আছে, আরেকটা যেটা চোখের ভিতরে গেছে ওটা অপারেশন করা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওটা অপারেশন করালে আমি চোখে তখন পর্যন্ত আমি কিন্তু চোখে প্রায় হচ্ছে 50, এখন কিন্তু আমি চোখে 50-50 দেখি চোখে। হ্যাঁ, কিন্তু বলছে তুমি যদি ভিতরটা বের করতে যাও তখন তোমার যে চান্স আছে তুমি চোখে না দেখার চান্স 50, দেখার চান্স 50। যদি তুমি এখন দেখো, মোটামুটি দেখো, তাহলে হচ্ছে তোমার অপারেশন ভিতরটা না করাই ভালো, উপরেটা করা, ভিতরটা তোমার সারা জীবন মানে যেহেতু দেশের জন্য একটা স্যাক্রিফাইস করছো, এটা বহন করা লাগবে। তুমি যদি এটা বের করতে যাও, তুমি যদি না দেখো তাহলে আমাদের কিছু করার নেই। কারণ হচ্ছে যে এটা নিয়মই নাই যে এটা বের করার, মানে এরকম জায়গায় যদি চোখের পিছনে যদি স্পিনটা থাকে, এটা নিয়ম মানে বের করার নিয়ম না। যদি চোখে দেখে সামান্য, যদি তুমি চোখে একবার না দেখতে তাহলে ওটা আমরা বের করতাম। তো হচ্ছে ওনারা হচ্ছে আমার মেবি গত 1 মাস না 2 মাস আগে, আগস্টের 22 তারিখ, না আগস্ট না সরি, মেবি মে মাসের 22 তারিখ আমার একটা অপারেশন হয় চোখের, অপারেশন করে একটা স্প্লিন্টার বের করে, আরেকটা স্প্লিন্টার এখন পর্যন্ত চোখে আছে। আর আমার এখন চোখের কন্ডিশন হচ্ছে আমি এই চোখে 50%-এর মতো দেখি আর 50% দেখি, এই হচ্ছে চোখের কন্ডিশন বর্তমানে। আর হচ্ছে আরেকটা স্প্লিন্টার নিয়ে সাফার করে অত সারা জীবন থাকা লাগবে, আর চোখের উন্নতি হওয়ার সম্ভাবনা নাই, যেটুকু আছে ওইটুকু। অসংখ্য ধন্যবাদ অর্ণব, আপনার কাছ থেকে আসলে অনেক অজানা কথা আমরা জানলাম। একইভাবে আপনি আহত হওয়ার কথা, আপনার গুলিবিদ্ধ হওয়ার কথা, আপনার চোখে এখনো গুলি একটা আছে, স্প্লিন্টার নিয়ে আপনি বয়ে বেড়াচ্ছেন, আপনি আগের মতো পুরোপুরি এখনো চোখে দেখেন না। এই গল্পগুলো আসলে সত্যি হৃদয় বিদারক, আমাদের দর্শকরা জানতে পারলো। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সত্য ঘটনাগুলো সেগুলো তুলে রাখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের জুলাইয়ের গল্পে এসে আপনার সেই গল্পগুলো আমাদের দর্শকদের জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাই, যে সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম অর্ণবের সাথে, যার বাম চোখে এখন একটা স্প্লিন্টার আছে। আমরা জানি না সে পুরোপুরি আগের মতো করে চোখে দেখতে পারবে কিনা, তবে আমরা প্রত্যাশা রাখি সে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এই প্রত্যাশা আজকের জুলাইয়ের গল্প এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।